এইভাবে কাজটা শুরু করছি। না, প্রতি দোকানের লাভ আমরা টাকায় লিখলাম। এখন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা পরের কলামে লিখলাম। এখন এই প্রতি দোকানের লাভ লিখলেও হবে, অথবা যে এই শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানাগুলি এখানে লিখতে হবে। এখন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য শ্রেণীর উচ্চ সীমাগুলো আমরা লিখব, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করার জন্য শ্রেণীগুলির নিম্ন সীমা আমরা এখানে লিখব। এক্ষেত্রে প্রথম শ্রেণী কত? 0 থেকে 50। আমরা লিখলাম 50-এর কম। 50-এর কম, প্রতিদিন 50 টাকার কম আয় হয় এমন দোকানের সংখ্যা কটি? 10টি। প্রতিদিন 50-এর কম আয় হয় এমন দোকানের সংখ্যা হলো 10টি। প্রতিদিন 100-র কম আয় হয় এমন দোকানের সংখ্যা কত? 10 + 16 = 26টি। প্রতিদিন 150-এর কম আয় হয় এমন দোকানের সংখ্যা কটি? এমন দোকানের সংখ্যা হলো 10 + 16 + 28 = 54। প্রতিদিন 200 টাকার কম আয় হয় এমন দোকানের সংখ্যা কত? এমন দোকানের সংখ্যা হলো 10 + 16 + 28 + 22। এইটি করলে আমরা পেয়ে যাচ্ছি 200-র কম, এটা হলো 76। প্রতিদিন 250 টাকার কম আয় হয় এমন দোকানের সংখ্যা কটি? না, এমন দোকানের সংখ্যা 10 + 16 + 28 + 22 + 18। এইটি করলে, হিসাব করলে আমরা পাচ্ছি 94। প্রতিদিন 300 টাকার কম আয় হয় এমন দোকানের সংখ্যা কটি? না এই আমরা সমস্ত এই পরিসংখ্যাগুলি যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 100টি। এই হলো আমাদের মোট পরিসংখ্যা, অর্থাৎ 100টি দোকানের সংখ্যা। এই 100টি দোকানের যে প্রত্যেকের আয় কিন্তু 300-র কম। আমরা পেয়ে গেলাম ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক পেয়ে গেলাম। এখন এখান থেকে কি করব? না, আমরা ওজাইভ অঙ্কন করব। ওজাইভ অঙ্কন করার জন্য কি করতে হবে? না, প্রথমে আমাদের স্কেলটা ঠিক করতে হবে। স্কেলটা কীভাবে আমরা ঠিক করব? না, স্কেল হলো এরকম, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমরা 2 একক নিয়ে নিচ্ছি। 2 একক নিলাম। নিয়ে আমরা কি করব? না, এক্স অক্ষ বরাবর উচ্চ শ্রেণী সীমানাগুলি আমরা স্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর এই ক্রমযৌগিক পরিসংখ্যাগুলি আমরা স্থাপন করব। এখানে লিখেছি প্রতি দোকানের লাভের উচ্চ শ্রেণী সীমানা। উচ্চ শ্রেণী সীমানা বা শুধু উচ্চ শ্রেণী সীমানা লিখলেও এখানে হবে, বা প্রতি দোকানের লাভ বলে এখানে আরও দিলে চলবে। আর এদিকে আমরা কি করলাম? না, ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা লিখলাম। তাহলে এক্ষেত্রে কতগুলো উচ্চ সীমানাগুলি কী কী ছিল? উচ্চ সীমানাগুলি ছিল, শ্রেণীর উচ্চ সীমানাগুলি ছিল, দেখো, 50, 100, 150, 200, 250, 300 পর্যন্ত। আমরা কি করেছি? না, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10 একক লিখেছি। তাহলে এই হলো আমাদের 50 বিন্দুটি যদি এখানে হয়, এরপর আমরা 100, 150, 200, 250, 300 বিন্দুগুলি স্থাপন করলাম। যেহেতু আমরা 50 থেকে শুরু করব, এই 0 থেকে 50 বিন্দুটা এতটা কাছাকাছি এই পজিশানে থাকবে না লেখচিত্রের ওপর, সেই কারণে আমরা 0-র কাছে একটি কিঙ্ক বা গাঁট তৈরি করলাম। আর কি করেছি? না, ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাগুলি স্থাপন করলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা কি? না, ওয়াই অক্ষ বরাবর আমরা লিখেছি যে একটি বাহুর দৈর্ঘ্য হলো 2 একক। তাহলে আমরা এই গেল 10, 20, 30 করে আমরা সংখ্যাগুলো একেবারে 100 পর্যন্ত, 100টি দোকান আছে, আমরা 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলেছি। এরপরে কি আমরা কি করব? না, আমরা এই 50, 10 এই যে স্থানাঙ্কটি হবে, যে বিন্দুর 50, 10 এই যে বিন্দু স্থানাঙ্ক হবে, সেই বিন্দুটা আমরা খুঁজে বের করব। পরবর্তী ক্ষেত্রে আমরা 126 এই যে স্থানাঙ্ক হবে এমন বিন্দু স্থানাঙ্ক আমরা খুঁজে বের করব। প্রথমে 50, 10 এই বিন্দুটি আমরা খুঁজে বের করি। তাহলে 50, 10 কোথায় হবে? 50, 10 বিন্দুটি এই হবে আমাদের 50, 10 বিন্দুটি। তাহলে আমরা এইটি আগে ঠিক করলাম। এই হলো 50, 10 বিন্দু। এর পরবর্তী ক্ষেত্রে কি আছে? না, 126 এই হলো আমাদের, আমরা পেয়ে গেলাম, এই হলো 20 আর 26, এই হলো আমাদের 26, 126। নেক্সট বিন্দু কি আছে? নেক্সট আমাদের চাই 150, পরবর্তী বিন্দু
150 54 স্থানাঙ্ক এমন বিন্দু খুঁজে আমাদের বের করতে হবে। 150 54 150 এই হলো আমাদের 150, আর এই যে 50 আমরা পেয়ে যাচ্ছি, এই 50 52 এই হলো 54, 100 এই 150 54 এই বিন্দুটি স্থানাঙ্ক। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা 276 স্থানাঙ্ক এমন বিন্দু খুঁজে বের করব। 276, তাহলে 276 দেখো 276 এই হলো 70 এই হলো 72 4 76। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের 250 94 250 94 250 94 250 94 আমরা এখানে দেখে নিই 80 এই 90 আসছে 92 93 94 এখানে আমরা একটা বিন্দু এরকম পেয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে বিন্দুটি কত, বিন্দুটা পরবর্তী ক্ষেত্রে হলো 300 100। আমরা এখান থেকে লিখব, এই বিন্দুটি খুঁজে বের করব, 300 100 বিন্দুটি এখানে পাবো। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা এই যে বিন্দুগুলি পেলাম সেগুলিকে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারি, বা আমরা স্কেল বসিয়ে সরলরেখাংশের সাহায্যে আমরা যোগ করব। বিন্দুগুলি যোগ করে দিলে আমরা যে একটি দেখো একটা বড় এসের মতো দেখতে, আর এটি কার ওজাই সেটা শেষে লিখে দিতে হবে। এই গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের একটা ওঝাই অঙ্কন করা হলো। এইটি লিখলে এই হবে কোশ্চেন নাম্বার 1 এর। নাম্বার 2তে 35 জন শিক্ষার্থীর ওজনের একটি তথ্য দেওয়া আছে। এবং প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করতে হবে। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করে ওজাই অঙ্কন করতে হবে। আর এই লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করতে হবে, আর সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করে দেখতে হবে যে আমরা যে লেখচিত্র থেকে যে মধ্যমা পেলাম আর সূত্রের সাহায্যে যে মধ্যমা পাওয়া যায় দুটো সমান কিনা বা কাছাকাছি কিনা। এখন আমরা প্রয়োজনীয় ছক যে তৈরি করে নিচ্ছি, যেহেতু আমাদের মধ্যমাটিও সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে, সেই কারণে আমরা শ্রেণী সীমানা আকারে লিখেছি। শ্রেণী সীমানা দ্বারা নির্দিষ্ট শ্রেণী, প্রথম হচ্ছে 38 কিগ্রার কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 0, 40 কিগ্রার কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 4 জন। সুতরাং 38 থেকে 40-এর মধ্যে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 4 জন। এবারে দেখো 42 কিগ্রার কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 6 জন। 42-এর কম শিক্ষার্থীর সংখ্যা 6 জন, এই হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। আর 40-এর কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 4 জন। তাহলে 40 থেকে 42-এর মধ্যে 42 কেজির মধ্যে শিক্ষার্থী ওজনের শিক্ষার্থীর সংখ্যা কজন, শিক্ষার্থীর সংখ্যা হলো 2 জন। এবারে দেখো 44 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 9 জন, আর 42 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 6 জন। তাহলে 42 থেকে 44-এর মধ্যে ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা কত, 3 জন। 46 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 12 জন, আর 44 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 9 জন। সুতরাং 44 থেকে 46-এর কেজির মধ্যে ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা 3 জন। 48 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 28 জন, আর 46 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 12 জন। সুতরাং 46 থেকে 48-এর মধ্যে কেজির মধ্যে ওজনের শিক্ষার্থীর সংখ্যা 16 জন। 50 কেজির
কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 32 জন, আর 48 কেজির কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা 28 জন। সুতরাং 32 আর 28, সুতরাং 48 এবং 50-এর মধ্যে ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 4 জন। 50 থেকে 52 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা হলো 3 জন। এই হলো আমাদের এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন যে ছকটি আছে। এখন আমরা এই ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন যে ছক পেলাম, ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন যে ছক পেলাম, এর লেখচিত্র অর্থাৎ ওজাইভ অঙ্কন করব। ওজাইভ অঙ্কন করার জন্য আমরা স্কেল যেটা নিচ্ছি সেটা হলো এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 কিগ্রা, ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষার্থী আমরা নিলাম। এক্স অক্ষ বরাবর কী করেছি না, এক্স অক্ষ বরাবর এই যে শ্রেণী সীমানাগুলি, আমরা শ্রেণীর ঊর্ধ্ব সীমানাগুলি আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করব 40, 42 থেকে 52 পর্যন্ত। আমরা কি করলাম না, এক্স অক্ষ বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য নিয়েছি আমরা 1 একক, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য হলো 2 একক, তাহলে 40, 4 ঘর দূরে আমরা 42, তারপর আরও 4 ঘর এগিয়ে গিয়ে আমরা 44, এইভাবে সংখ্যাগুলো 52 পর্যন্ত লিখে ফেললাম। যেহেতু 0 থেকে আমরা শুরু না করে আমরা 40 থেকে শুরু করছি, এবং 0 থেকে শুরু করলে 40 সংখ্যাটি এত কাছাকাছি আসে না, সেই কারণে আমরা কি করলাম, 0-র কাছাকাছি একটি কিঙ্ক দিয়ে দিলাম। আর ওয়াই অক্ষ বরাবর দুটি ঘরের দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষার্থী নিয়ে আমরা 2, 4 করে আমরা একেবারে আমরা এই 35 পর্যন্ত সংখ্যাগুলি লিখে ফেললাম, যেহেতু আমাদের মোট ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ মোট পরিসংখ্যা হলো 35। এখন কি করব না, আমরা যেটা করব এই বিন্দুগুলি স্থাপন করব। কোন কোন বিন্দু না, ঊর্ধ্ব সীমানা হলো 40, প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমানা হলো 40, আর ক্রমযৌগের ক্ষেত্রে পরিসংখ্যা হলো ক্রমযৌগী পরিসংখ্যা হলো 4। তাহলে 40, 4 যে বিন্দুর স্থানাঙ্ক সেই বিন্দুটি আমরা নির্ণয় করব প্রথম। এই 40 এখান থেকে একটু এগিয়ে গেলে আমরা এই বিন্দুটি পাবো, 40, 4 বিন্দু পেয়ে যাব। পরবর্তী যে বিন্দুটা আমাদের দরকার সেটা হলো 42, 6 যে বিন্দু স্থানাঙ্ক আমরা সেটা নির্ণয় করব। পরবর্তী ক্ষেত্রে 44, 9 বিন্দু স্থানাঙ্ক, পরবর্তী ক্ষেত্রে 46, 12 বিন্দু স্থানাঙ্ক, 48, 28 যে বিন্দু স্থানাঙ্ক সূচিত করে সেই বিন্দুটিকে আমরা নির্ণয় করব। 50, 32, 52, 35 এই যে বিন্দুগুলি আমরা ছক কাগজে আমরা স্থাপন করব। তাহলে কি করলাম, প্রথম হলো 40, 4, এরপরে আমরা আসব 42, এরপরে আসছে 42, সেরপর 42, 6 যে বিন্দু, এই বিন্দুটি হলো 42, 6 এই বিন্দুটি স্থানাঙ্ক। নেক্সট হলো 44, 9 এই যে 44, 9 বিন্দুটি এরকম একটা জায়গায় আসবে। এইভাবে আমরা সমস্ত বিন্দুগুলি আমরা কী করলাম না, এই স্থানাঙ্ক তলে আমরা বিন্দুগুলি স্থাপন করলাম। এরপর শেষ বিন্দু হচ্ছে 52, 35 এই যে 52 এক্স অক্ষের উপর বিন্দু নিয়েছি 52 থেকে আমরা এই যে 35 একক আমরা এগিয়ে গেলাম। এরপর এই যে বিন্দুগুলি আমরা পেলাম এগুলি আমরা সরল রেখাংশ দ্বারা আমরা যোগ করে ফেলি। পরপর দুটি বিন্দু আমরা সরল রেখাংশ দ্বারা যোগ করি, যোগ করলে আমরা এই রকম ধরনের একটি চিত্র পেয়ে যাই। এই যে চিত্র পাচ্ছি এটি হলো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের, এটি হলো ওজাইভ। এই ওজাইভটি আমরা অঙ্কন করলাম। ইলংগেটেড এস, একটা বড় এসের মতো দেখতে ওজাইভটা আমরা অঙ্কন করলাম। এখন কি করতে হবে না, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই লেখচিত্র থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। মোট পরিসংখ্যা কত না, মোট পরিসংখ্যা হলো 35, এক্ষেত্রে n/2 17.5। এখন 0, 17.5 বিন্দু অর্থাৎ ওয়াই অক্ষের ওপর এই বিন্দুটা আসছে, বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল আমরা একটা সরলরেখা অঙ্কন করব যা ওজাইভকে এম বিন্দুতে ছেদ করবে। 0, 17.5 আমরা বিন্দুটি খুঁজে বের করব। 0 এই হলো 16, এই আরও 2 ঘর এগিয়ে গেলে 17, আর 17 আর 18 ঠিক মাঝে হবে 17.5 এই বিন্দুটি। এই বিন্দু থেকে আমরা কি করব না, আমরা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করব যা ওজাইভকে একটি বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুর নাম দিলাম এম বিন্দু। এবার আমরা এই এম বিন্দু থেকে
করব কি না এম বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করব। এম বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করব। এই বিন্দুটি কি করলাম না এই এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছি। এখন এন বিন্দু স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক আমরা দেখব। এটা হলো এই হলো 46, এই প্রায় এটি 46-এর কিছুটা বেশি হয়েছে, তাহলে এটা এরকম 46.7 মতো আসছে, 46.7, 0 এই বিন্দুটির স্থানাঙ্ক, এই এন বিন্দুটির স্থানাঙ্ক। আমরা কি করলাম না ওয়াই অক্ষের ওপর 17.5, তাহলে 0, 17.5 বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টানলাম যা ওজাইভকে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দু থেকে আমরা এক্স অক্ষের ওপর এম এন লম্ব অঙ্কন করলাম। এই এন বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। এই হলো আমাদের 46, এখানে 47, আগে এসছে প্রায় 46.7 মতো, তাহলে 46.70 এই হলো এন বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং আমরা লিখলাম এন বিন্দুর স্থানাঙ্ক হলো, এন বিন্দুর যে স্থানাঙ্ক পেলাম আমরা 46.7, সুতরাং মধ্যমা হলো 46.7 কেজি প্রায়। এই হলো আমাদের মধ্যমা, মোটামুটি এইরকম। এখন আমরা দেখব যে সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে আমরা দেখব যে আমাদের যে রেজাল্ট আমরা পেলাম এটা ঠিকঠাক কিনা। আবার মধ্যমার নির্ণয়ের সূত্রটি কি আছে না মধ্যমা নির্ণয়ের যে সূত্র আছে সেটি হলো L1 প্লাস n/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF বাই F ইন্টু H। এখন আমরা n/2 কত? 17.5। এখন এই যে 17.5 সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 12 আর 28-এর মধ্যে আছে। 12 জন শিক্ষার্থীর ওজন 46 কিগ্রা কম, 12 জন শিক্ষার্থীর ওজন 46 কিগ্রা কম, আর 28 জন শিক্ষার্থীর ওজন 48 কিগ্রা কম। আমাদের চাই 17.5, তাহলে 12 আর এই 28-এর মাঝে একটি সংখ্যা আসবে 17.5। সেই 17.5-এর জন্য আমরা কতটা ওজন সেটা আমরা নির্ণয় করব। এখন সেই 17.5 সংখ্যাটা 12 এবং 28-এর মধ্যে আছে, সুতরাং 46 থেকে 48 এই শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হলো 46, n/2 হলো 17.5, এই হলো n/2 মাইনাস কিউমুলেটিভ শ্রেণীর ফ্রিকোয়েন্সি। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে 17.5 মাইনাস 12 বাই এফ। এফ হলো কি না এফ হলো এই যে শ্রেণীর ফ্রিকোয়েন্সি, কোন শ্রেণীর? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হলো 16 ইন্টু এইচ। এইচ হলো মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হলো 2, ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হলো 46 প্লাস 5.5 ইন্টু 2 বাই 16 ইকুয়াল টু যেটা পেয়ে যাচ্ছি আমরা 46 প্লাস 11/16 ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমরা যেটা যা পাই সেটা হলো এরকম 46.69 কেজি প্রায়। তাহলে আমরা যে ওজাইভ থেকে যে মধ্যমা মান নির্ণয় করলাম 46.7-এর মতো প্রায় কাছাকাছি, আর এখন যে মানটা পেলাম এই দুটো মান প্রায় কাছাকাছি। সুতরাং আমরা ওজাইভ থেকে আমরা এইভাবে মধ্যমা নির্ণয় করতে পারি। তাহলে আমরা শেষে লিখব ওজাইভ থেকে প্রাপ্ত মধ্যমার মান এবং সূত্রের সাহায্যে প্রাপ্ত মধ্যমার মান দুটি প্রায় সমান। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 2-এর কমপ্লিট অ্যান্সার। পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা একটা তৈরি করতে হবে। তৈরি করে সেখান থেকে ওজাইভ অঙ্কন করতে হবে। আমরা কি করছি না প্রথম একটি এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য আমরা তালিকাটা এইভাবে তৈরি করছি।
তা প্রথম হচ্ছে শ্রেণী দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 ইত্যাদি। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক করার সময় আমরা যে শ্রেণীটি লিখব, এই যে শ্রেণীর নিম্ন শ্রেণীসীমানার সাপেক্ষে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো আমরা লিখব। প্রথম দেওয়া আছে 0 থেকে 5 এই শ্রেণী। এখন 0 হচ্ছে 0 বা 0 হচ্ছে বেশি কতগুলো পরিসংখ্যা, কত মোট পরিসংখ্যা কত, 4 + 10 + 15 + 8, আমরা এগুলো লিখব। 4 + 10 + 15 + 8 + 3 + 5, এগুলো যোগ করে যার হবে সেটা হচ্ছে এই রকম 8 আর 16, 31, 35, 45। এই হলো মোট পরিসংখ্যা। সবগুলোই 0 হচ্ছে বড় বা 0 সমান বা 0 হচ্ছে বড় সমস্ত পরিসংখ্যাগুলি। পরে 5-এর চেয়ে বড় কতগুলো আছে, 5 বা 5-এর চেয়ে বেশি। 5 বা 5-এর চেয়ে বেশি হলো 10 + 15 + 8 + 3 + 5 = 8 আর 16, 31 আর 10, 41। 10 বা 10-এর চেয়ে বেশি এমন কতগুলো পরিসংখ্যা আছে, 10 বা 10-এর চেয়ে বেশি 15। তাহলে 10 বা 10-এর চেয়ে নিম্ন শ্রেণী সীমানা হলো 10, 10 বা 10-এর চেয়ে বেশি 15 + 8 + 3 + 5, তাহলে কত হলো, 8 আর 16, 31। 15 বা 15-এর চেয়ে বেশি, 15 বা 15-এর চেয়ে বেশি মোট পরিসংখ্যা কত, 8 + 3 + 5 = 16। 20 বা 20-এর চেয়ে বেশি মোট পরিসংখ্যা কত, 5 আর 3, 8। আর 25 বা 25-এর চেয়ে বেশি এমন মোট পরিসংখ্যা কটি আছে, এই হলো 5টি। এই হলো আমাদের যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে আমরা পেলাম বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটি পেয়ে গেলাম। এখান থেকে কি করতে হবে, আমাদের ওজাই অঙ্কন করতে হবে। ওজাই অঙ্কন করার জন্য প্রথমে আমরা স্কেলটা ঠিক করব। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য 1 একক আর y অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য 1 একক লিখলাম। আর কি করব না, x অক্ষ বরাবর এই যে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাগুলি আমরা স্থাপন করব। 0 থেকে শুরু, 0, তারপরে এরপর হচ্ছে 5, 10, 15, 20, 25, 30 ইত্যাদি। এদিকে যেমন কি y অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর কী লিখব, শ্রেণীর নিম্ন শ্রেণী। x অক্ষ বরাবর আমি নিম্ন শ্রেণী সীমানাগুলি স্থাপন করলাম এবং y অক্ষ বরাবর আমরা এই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো স্থাপন করব। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা এদিকে আমরা অ্যারো দিলাম আর এদিকে নিম্ন শ্রেণী সীমানা লিখলাম। এরপর কি করব, এমন বিন্দু নির্ণয় করব যার স্থানাঙ্ক হবে 0, 45। এমন বিন্দু নির্ণয় করব যার স্থানাঙ্ক হবে 5, 41। নেক্সট হচ্ছে 10, 31। পরবর্তী বিন্দু আমরা নির্ণয় করব 15, 16, 28 আর আসছে 25, 5। এই বিন্দুগুলি আমরা খুঁজে বের করব যাদের স্থানাঙ্ক হবে এগুলি। প্রথম হচ্ছে কি 0, 45। 0, 45 বিন্দুটা কোথায় পাওয়া যাবে, 0, 10, 20, 30, 40, এই হলো 45। 0, 45 বিন্দু এটি। নেক্সট হলো 5, 41। 5, এই হলো 5 আর এই হলো 40, এই 41, এই হলো 41। পরবর্তী বিন্দু হলো দেখো 10, 31, 15, 16। 10, 31, 10, 31, এই হলো 10 আর 31, 10, 20, 30, এই হলো 31। 10, 31 বিন্দু এটি। পরে আমরা দেখব 15, 16। 15, 16, 15, 10, 15, এই হলো 16। পরবর্তী বিন্দু 28, তারপর 20, এই হলো 8। নেক্সট বিন্দু 25, 5।
এরপরে আমরা করব কি, বিন্দুগুলি আমরা পরপর যোগ করব সরল রেখাংশ দ্বারা। এটি হলো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার চিত্র, যাকে আমরা ওজাইভ বলি। বৃহত্তর সূচক ক্রমযৌগিক কোশ্চেন নাম্বার 4, এক্ষেত্রে একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। প্রদত্ত তথ্যের একই অক্ষ ব্যবহার করে ক্ষুদ্রতর সূচক ওজাইভ ও বৃহত্তর সূচক ওজাইভ ছক কাগজে অঙ্কন করতে হবে, সেখান থেকে মধ্যমান নির্ণয় করতে হবে। এখন আমরা দেখব প্রথম বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কনের জন্য প্রয়োজনীয় ছক। বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে শ্রেণীটা লিখব, এক্ষেত্রে কী করতে হবে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো লিখতে হবে কার সাপেক্ষে, না শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাগুলির সাপেক্ষে লিখতে হবে। এই 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, এই যে শ্রেণীগুলি দেওয়া আছে এগুলি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। এক্ষেত্রে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু উচ্চ শ্রেণী সীমানাটা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে 100টি এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু 120 এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত। এই হিসাব করে আমাদের কাজগুলো করতে হবে। সে কারণে আমরা প্রথম লিখলাম কি, বৃহত্তর শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী কি না 100 বা 100-র বেশি, 100 বা 100-এর বেশি চলকের মান আছে। কতগুলো পরিসংখ্যা, কত সবগুলো যোগ করব, 12 + 14 + 8 + 6 + 10, এগুলো যদি যোগ করি তাহলে আমরা যা পাই সেটা হলো 50। 120 বা 120-র বেশি চলকের মান আছে এমন পরিসংখ্যা কত, 14 + 8 + 6 + 10, এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 38। নেক্সট হচ্ছে 140 বা 140-এর বেশি, 140 বা 140-এর বেশি কটা পরিসংখ্যা, 8 + 6 + 10, 8 + 6 + 10, এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে 14 আর 10-এ 24। নেক্সট হচ্ছে 160 বা 160-এর বেশি এমন যে চলকের মান কটি আছে, 6 + 10, এটা 16টি, আর 180 বা 180-এর বেশি আছে চলকের মান 10টি। এই হলো আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। আমরা এই ওজাইভ অঙ্কনের জন্য, বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কনের জন্য প্রথম স্কেলটি ঠিক করব। না স্কেল কি না, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এক্ষেত্রে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য হলো 2 একক, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক। এইভাবে লিখে আমরা প্রথম ক্ষুদ্রতর সূচক ওজাইভ, বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কন করব, পরবর্তী ক্ষেত্রে ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করব একই স্কেল নিয়ে। তাহলে কী লিখলাম না, x অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য 2 একক, একটি বাহুর দৈর্ঘ্য 2 একক। তাহলে এক্ষেত্রে যদি 100 সংখ্যাটা, এই বিন্দুটি যদি 100 সংখ্যাকে সূচিত করে, তাহলে ঠিক 10 ঘর দূরে আমরা পাবো 120, যেহেতু একটি ঘরের দৈর্ঘ্য 2 একক। 120, 140, 160, 180, 200 বিন্দুগুলো আমরা স্থাপন করলাম। এই বিন্দুগুলি কারা না, এই যে শ্রেণীর সীমানা যেগুলো আছে, শ্রেণীর সীমানাগুলি আমরা পরপর স্থাপন করেছি 100 থেকে 200 পর্যন্ত। আর y অক্ষ বরাবর কী করেছি, y অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য 1 একক লিখেছি। তাহলে এটি হলো 10, 20, 30 করে এই বিন্দুগুলো এরকম পরপর আমরা পেয়ে গেলাম। এখন বিন্দুগুলি এই সব সংখ্যাগুলিকে সূচিত করে। আমাদের কাজ কি, প্রথম কাজ হলো যে এই বিন্দুগুলি স্থানাঙ্ক, যে বিন্দু স্থানাঙ্ক 150 সেই বিন্দুটি আমাদের খুঁজে বের করা। নেক্সট হচ্ছে 120, 38, 140, 24, 160, 16, 180, 10, এই সব ছক কাগজে আমাদের এই সব বিন্দুগুলো স্থাপন করতে হবে। প্রথম হলো কি 100, 100, আর হলো
50 আমরা দেখে নিই কোথায় আছে। এই 100 আর এই হলো আমাদের 10, 20, 30, 40, 50, এই হলো 50 বিন্দু। এই 100 থেকে আমরা পরপর উপর দিকে উঠে গেলে এইরকম একটা জায়গায় একটা বিন্দু পেয়ে যাব। এইটা হলো 100,50 বিন্দু। নেক্সট হচ্ছে 120, 38, 120, এই যে 10, 20, 30, এই হলো আমার 120, 38 বিন্দু। পরবর্তী ক্ষেত্রে 140, 24, এই হলো 140, এই 10, 20, এই 124। নেক্সট হচ্ছে 160, 16, 160 হলো 16, এই যে 10, 15, এই হলো 160, 16। পরবর্তী ক্ষেত্রে 180, 10, এই 180 এক্ষেত্রে আমরা এই বিন্দুটি পেয়ে গেলাম 10। এখন এই যে বিন্দুগুলি আমরা পরপর যোগ করি। এখন আমরা করব ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কনের জন্য প্রয়োজনীয় ছক তৈরি করব। ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কনের জন্য আমাদের এই শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর উচ্চ শ্রেণীসীমানাগুলো আমরা লিখব। 120, 140, 160, 180, 200। এই 120 সংখ্যাটি প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, 140 দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। সে কারণে আমরা লিখব 120 কম। 120 কম পরিসংখ্যা কটি আছে? 12টি আছে। দেখো 120 কম পরিসংখ্যা কটা, চলকের মান কটা? 12টা আছে। 140 কম চলকের কটি মান আছে? 12 যোগ 14 ইকুয়াল টু, এই হলো 26টি সংখ্যা আছে 140 কম। পরবর্তী ক্ষেত্রে দেখো 160 কম পরিসংখ্যা কটি আছে? চলকের মান 160 কম কটা আছে? এই 12 যোগ 14 যোগ 8, 12 যোগ 14 যোগ 8, এইটি যদি আমরা করি তাহলে আমরা পাবো 34। নেক্সট হচ্ছে 180 কম চলকের কটি মান আছে? 12 যোগ 14 যোগ 8 যোগ 6, এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো 40। আর 200 কম চলকের মানের সংখ্যা সবগুলো যোগ করে দিলেই আমরা পেয়ে যাব, সে হলো 50। এরপর আমরা কি করব না, ছক কাগজে 120, 12, 140, 26, 160, 34, 180, 40, নেক্সট হচ্ছে 200, 50 বিন্দুগুলি আমরা ছক কাগজে স্থাপন করব। প্রথম হলো 120, 12, 120, এই হলো 10, 11, 12 এই বিন্দু। নেক্সট হচ্ছে 140, 26, 140, 26, এই 10, 20, 25 এইরকম একটা জায়গা আসছে 26। পরে হচ্ছে 160, 34, 160 এলো 10, 20, 30, 35, এই হলো আমাদের 34। নেক্সট হলো 180, 40, 10, 20, 180, 10, 20, 30, এই হলো 40। পরবর্তী ক্ষেত্রে আসছে 250, এই বিন্দুটা পাওয়া যাচ্ছে 200 থেকে। দেখো 200, 10, 20, 30, 40, 50 এই বিন্দুগুলো। এখন আমরা এই বিন্দুগুলি পরপর সরল রেখাংশ দ্বারা আমরা যোগ করব। এক্ষেত্রে সরল রেখাংশ দ্বারা যোগ করার পর আমরা এই যে ক্ষুদ্রতর সূচক অজাইব এবং বৃহত্তর সূচক অজাইব আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই বৃহত্তর সূচক অজাইব এবং ক্ষুদ্রতর সূচক অজাইব দুটি একটি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটির নাম আমরা দিলাম পি বিন্দু। এখন পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করব। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা একটি লম্ব অঙ্কন করব। সেই লম্বটি এক্স অক্ষকে একটি বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটির আমরা নাম দিয়ে দিলাম এম বিন্দু। এখন এই এম বিন্দুর
যে এক্স কোঅর্ডিনেট এম বিন্দু, এই এম বিন্দুর যে এক্স স্থানাঙ্ক যেটি হবে সেটি হবে নির্ণেয় মধ্যমা। এখন দেখা যাচ্ছে যে এম বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে দেখো এই হলো 120, এটা হলো 130, 32, 34, 36, 38, 138-এরও একটু বেশি, 138.6 মতো, 0 এই বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে আমরা এখন বলতে পারলাম যে করেছি কি না, বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচক ওজাই পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে এক্সের ওপর পি এম লম্ব টানা হলো, যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 138.6 প্রায়, 0, অর্থাৎ আমরা আরেকটু 6-এরও একটু বেশি দেখতে পাচ্ছি, 6 বা এটা প্রায় 7-এর কাছাকাছি, 7-এর কাছাকাছি, আমরা এটা 7 লিখে দিলাম, 6 থেকে 7-এর মধ্যে এরকম মনে হচ্ছে। এটি হলো 138.7, সুতরাং আমরা মধ্যমা লিখতে পারি 138.7 প্রায়, এটা হবে আমাদের মধ্যমা। এই মানটা ওই 138.6 থেকে 138.7-এর মোটামুটি কাছাকাছি এরকম।